সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। শেষ পর্যন্ত গাজার সর্বদক্ষিণের শহর রাফায় হামলা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। মন্ত্রিসভাও ভেঙে দিতে পারেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এদিকে শত্রু বাহিনীর ওপরে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে উজ্জীবিত হামাস। গাজার পাশাপাশি পশ্চিম তীরেও ইসরায়েলি সেনাদের ওপর অন্তত 8 দফা হামলা হয়েছে। হিজবুল্লাহর ডজন খানেক হামলায় লণ্ডভণ্ড হয়েছে উত্তর ইসরায়েল। ফিলিস্তিনের সমর্থনে আরও 6টি জাহাজে হামলা চালিয়েছে হুথি আনসারুল্লাহ। এক ব্যতিক্রমী ঘটনায় ইসরায়েলি সেনাদের ওপর গুলি চালিয়েছেন মিশরের সেনারা। এই ঘটনায় 2 মিশরীয় সেনা নিহত হওয়ার পর 2 দেশের সীমান্ত এখন থমথমে। ইসরায়েলের কয়েকটি গণমাধ্যম জানিয়েছে দেশটির মন্ত্রিসভা গাজার ঘনবসতিপূর্ণ রাফা শহরে আগ্রাসন বন্ধ করতে সম্মত হয়েছে। ফিলিস্তিনি যোদ্ধাদের তীব্র প্রতিরোধ, বিদেশি চাপ এবং বন্দী মুক্তির দাবিতে দেশজুড়ে তীব্র আন্দোলনের মুখে তারা রাফা আগ্রাসন বন্ধ করে বন্দী বিনিময় আলোচনার ওপর জোর দিতে চাইছে। ইসরায়েলের চ্যানেল 12-এর বরাত দিয়ে ফিলিস্তিনের বার্তা সংস্থা সামা জানিয়েছে, জটিল পরিস্থিতিতে ইসরায়েলি মন্ত্রিসভা এবং নিরাপত্তা সংস্থাগুলো রাফা শহরে আগ্রাসন বন্ধ করতে রাজি। এর পরিবর্তে তারা হামাসের সঙ্গে বন্দী বিনিময় আলোচনার ওপর গুরুত্ব দিচ্ছে। খবরে বলা হয়, গাজায় যুদ্ধবিরতির বিষয়ে মধ্যস্থতাকারীদের প্রস্তাবের জবাব দিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময়ের বিষয়ে নতুন করে আলোচনা শুরুর যে চেষ্টা চলছে তার অংশ হিসেবে ইসরায়েল এই জবাব দিয়েছে বলে জানিয়েছে চ্যানেল 12। খবরে আরও বলা হয়, মধ্যস্থতাকারীরা এই ইসরায়েলি প্রতিক্রিয়া মঙ্গলবার হামাসের কাছে পৌঁছে দিতে পারেন। তবে রাফা আগ্রাসন বন্ধের ব্যাপারে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারিভাবে কোনো বিবৃতি দেননি। এদিকে ইসরায়েলি কোনো গণমাধ্যম খবর দিচ্ছে নেতানিয়াহু তার মন্ত্রিসভা ভেঙে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। যুদ্ধকালীন মন্ত্রিসভার অন্যতম সদস্য বেনি গান্স বন্দী মুক্তির ব্যাপারে 8 জুনের মধ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা উপস্থিত না করলে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবেন বলে হুমকি দেওয়ার পর নেতানিয়াহু মন্ত্রিসভা ভেঙে দিতে যাচ্ছেন বলে খবরে উল্লেখ করা হয়। হামাসের আল-কাসসাম ব্রিগেডস জানিয়েছে, সোমবার তাদের যোদ্ধারা উত্তর গাজার জাবালিয়ায় একটি ভবনে অবস্থান করা ইসরায়েলের স্পেশাল ফোর্সের উপর রকেট হামলা চালিয়েছেন। উত্তর জাবালিয়ার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সেন্টারে জড়ো হওয়া সেনাদের ওপরও হামলা করেন তারা। সেখানে তাদের যোদ্ধারা ইসরায়েলের একটি নজরদারি ড্রোন জব্দ করেন। তাছাড়া মধ্য গাজার আল মাগাজি ক্যাম্পের পূর্বে অগ্রসরমান সেনাদের ওপর মর্টার হামলা চালান কাসসামের যোদ্ধারা। এদিন ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডস জাবালিয়া ক্যাম্পের উত্তরে একটি ভবনে অবস্থান নেওয়া ইসরায়েলের স্পেশাল ফোর্সের বিরুদ্ধে হামলার ভিডিও প্রকাশ করেছে। তাছাড়া তারা দক্ষিণ গাজার রাফায় সালাদ্দিন গেটের পাশে অগ্রসরমান সেনাদল এবং তাদের গাড়িগুলোর ওপর বেশ কিছু 60 mm মর্টার শেল নিক্ষেপ করার ভিডিও প্রকাশ করেন। আল মুজাহিদিন ব্রিগেডস একটি ভিডিও প্রকাশ করে যেখানে জাবালিয়া ক্যাম্পের দিকে ইসরায়েলি বাহিনীর অগ্রসর হওয়ার সময় আরপিজির মাধ্যমে একটি ট্যাঙ্কে সরাসরি আঘাত হানার দৃশ্য দেখা যায়। এদিন দক্ষিণ গাজা সিটির নেতজারিম অক্ষে শর্ট রেঞ্জের মিসাইলের মাধ্যমে দখলদার বাহিনীর উপর 2 বার হামলা করেন তারা। আল-আকসা মার্টার্স ব্রিগেডস জাবালিয়া ক্যাম্পে তাদের স্নাইপারের হাতে এক ইসরায়েলি সেনা নিহত হওয়ার ভিডিও প্রকাশ করে। সোমবার বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে ইসরায়েলি সেনাদের সঙ্গে যুদ্ধে জড়ান মার্টার আবু আলী মুস্তাফা ব্রিগেডস। উত্তর গাজার আল কাসাসিবের একটি ভবনে অবস্থান নেওয়া সেনাদের উপরও হামলা করেন তারা। গাজার পাশাপাশি পশ্চিম তীরেও দখলদার সেনাদের ওপর হামলা চালিয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা। প্রতিরোধ গ্রুপ তুলকারম ব্রিগেড সোমবার জানিয়েছে, পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি বসতি মেভো দোতানের একটি সামরিক চৌকিতে হামলা চালিয়েছেন তারা। বসতির রাউন্ড অ্যাবাউট স্ট্রিটে বসতি স্থাপনকারীদের একটি বাসেও হামলা চালানো হয়। ব্রিগেডসের এক বিবৃতিতে জানানো হয়েছে, তাদের যোদ্ধারা তুলকারমের পশ্চিমে শানাওয়াস মিলিটারি চেকপয়েন্টেও মেশিন গানের মাধ্যমে হামলা চালান। আল মায়দিনের প্রতিনিধি জানিয়েছেন, সোমবার প্রতিরোধ যোদ্ধারা জেনিনের পশ্চিমে দোতান মিলিটারি চেকপয়েন্টে হামলা চালান এবং সেখানে ইসরায়েলি সেনাদের সঙ্গে তাদের প্রচণ্ড লড়াই হয়। পশ্চিম জেনিনের সালেম ক্রসিংয়ে ইসরায়েলি সেনাদের সঙ্গে প্রতিরোধ যোদ্ধাদের সংঘর্ষের খবর দিয়েছে ইসরায়েলি মিডিয়া। এদিন জেনিন কফরদান ব্রিগেডস জানিয়েছে, সোমবার তাদের যোদ্ধারা কফরদান শহরে হানা দেওয়া ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে তীব্র সংঘর্ষে জড়িয়েছেন এবং সামরিক যানগুলোতে মাইনের বিস্ফোরণ ঘটিয়েছেন। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ প্রতিদিনের মতো সোমবারও ইসরায়েলের সামরিক অবস্থানগুলোতে সিরিজ হামলা চালিয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। প্রতিরোধ গ্রুপটির পক্ষ থেকে জানানো হয়, সকাল 8:30টার দিকে মার্গালিয়ত বসতিতে সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত একটি ভবনে হামলার মাধ্যমে দিনের অভিযান শুরু করেন তারা। এর 5 মিনিট পর মালিকিয়া মিলিটারি সাইটে বিপুল পরিমাণ মিসাইল ও আর্টিলারি শেল ছোড়া হয়।
এ সময় সেখানকার বিভিন্ন লক্ষ্যবস্তুকে লক্ষ্য করে ড্রোন হামলা চালান প্রতিরোধ যোদ্ধারা। দুপুর 12:30টার দিকে মিসকাফ আম মিলিটারি সাইটের নজরদারি সরঞ্জামে আঘাত করে হিজবুল্লাহ। 15 মিনিট পর বেইত হিলেলে একটি ইসরায়েলি ইউনিটের হেডকোয়ার্টার এবং আয়রন ডোম ব্যাটারিতে আত্মঘাতী ড্রোন হামলা করেন তারা। বিকাল 5টায় মেতুলা বসতির ইসরায়েলি অ্যাসেম্বলি পয়েন্টে হামলা করা হয়। একই সময় হিজবুল্লাহর ডজন খানেক গ্রাড রকেট আঘাত হানে মেরন, সাফসুফা এবং তজিভনে। সন্ধ্যায় লেবানিস যোদ্ধারা কয়েক ডজন গ্রাড রকেট নিক্ষেপ করেন কিরিয়াত শমনা বসতি, সুমাকা মিলিটারি সাইট এবং অধিকৃত শেবা ফার্মের জেবদাইন ব্যারাকে। রাত 9:30টায় নাহারিয়ায় ইসরায়েলি মিলিটারি সাইটে ড্রোন হামলার মাধ্যমে দিনের অভিযান শেষ করে হিজবুল্লাহ। ইসরায়েলি মিডিয়ার তথ্য অনুযায়ী সোমবার হিজবুল্লাহ অন্তত 50টি রকেট নিক্ষেপ করেছে। হামলায় অনেকে আহত হন এবং বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী জানিয়েছে, ফিলিস্তিনের সমর্থনে সোমবার ভারত মহাসাগরে তারা মার্কিন জাহাজ লারেগো ডেজার্ট এবং ইসরায়েলি জাহাজ MSC মিশেলায় হামলা চালিয়েছেন। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, ইসরায়েলের প্রবেশের ওপর ইয়েমেনের আরোপ করা নিষেধাজ্ঞা লঙ্ঘনের কারণে লোহিত সাগরে লাইবেরিয়ার পতাকাবাহী মিনর্ভা লিসা অয়েল ট্যাঙ্কারেও হামলা করা হয়। সারি আরও জানান, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ভূমধ্যসাগরে একটি ইসরায়েলি জাহাজে কয়েকটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। তাছাড়া লোহিত সাগরে দুটি মার্কিন ডেস্ট্রয়ারের বিরুদ্ধেও অভিযান পরিচালিত হয়। জাহাজগুলোতে দুটি ড্রোন হামলা চালানো হয়। হুথি সমর্থিত কেয়ারটেকার প্রধানমন্ত্রী আব্দুল আজিজ বিন হাফতুরের বক্তব্যের পর এই হামলাগুলো চালানো হলো, যেখানে তিনি ফিলিস্তিনি যোদ্ধাদের বীরত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত তারা ফিলিস্তিনিদের পাশে থাকবে। হামাসের পলিট ব্যুরো সদস্য এবং লেবানন প্রতিনিধি ওসামা হামদান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরায়েল গাজায় চলমান আগ্রাসন ও গণহত্যা বন্ধ না করলে হামাসের হাতে যেসব ইসরায়েলি বন্দী রয়েছে তারা লাশ হয়ে ঘরে ফিরতে পারেন। এসব বন্দী ইসরায়েলি আগ্রাসনেই মারা যাবেন এবং তারা কখনো জীবিত ফিরতে পারবেন না বলে তিনি সতর্ক করেন। সোমবার লেবাননের রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে ওসামা হামদান বলেন, যুদ্ধবাজ নেতানিয়াহু এবং তার সমর্থকরা আগ্রাসন বন্ধ করতে যত দেরি করবেন তাদের বন্দীরা ততই ইসরায়েলি বোমা আর মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে মরতে থাকবেন। তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধ বন্ধ এবং বন্দী বিনিময় চুক্তি ছাড়া গাজায় আটক ইসরায়েলিদের মুক্তি মিলবে না। গত 7 অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলো ইসরায়েলের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় 250 জনকে বন্দী করে গাজায় নিয়ে যায়। নভেম্বরের শেষ দিকে সাময়িক যুদ্ধবিরতির সময় 105 জনকে মুক্তি দিয়েছিল হামাস। বাকি বন্দীরা গাজায় রয়ে গেছেন। তবে চলতি মাসের প্রথম দিকে হামাসের পলিট ব্যুরোর উপপ্রধান খালিল আল হাইয়া বলেন, তাদের হাতে থাকা বন্দীদের 70% ইসরায়েলি বোমা বর্ষণে নিহত হয়েছেন। আল মায়দিন জানিয়েছে, গাজার দক্ষিণে রাফা ক্রসিং এর কাছে সোমবার ইসরায়েলি এবং মিশরীয় সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে 2 মিশরীয় সেনা নিহত হন। এ নিয়ে সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, এক মিশরীয় সেনা প্রথমে ইসরায়েলি সেনাদের উপর গুলি চালান, পরে পাল্টা গুলি করলে এক মিশরীয় সেনা নিহত হন। তবে 2 মিশরীয় সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইসরায়েলের কোতকোত সংবাদ মাধ্যম। ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে 2 দেশ। ইসরায়েলি বাহিনী 3 সপ্তাহ আগে রাফা ক্রসিং নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকেই 2 দেশের সেনাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। দখলদার সেনারা রাফায় নির্বিচার সামরিক অভিযান চালাচ্ছে। এর তীব্র সমালোচনা করেছে মিশর। এ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকেও সমালোচনার মুখে পড়ে তেল আবিব। গত জুনে ইসরায়েলে অনুপ্রবেশ করে 3 ইসরায়েলি সেনাকে হত্যা করেছিলেন এক মিশরীয় পুলিশ অফিসার। মিশর দাবি করেছিল, মাদক চোরাকারবারিদের ইসরায়েলে ধাওয়া করার সময় এই ঘটনা ঘটে। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার বলেছে, গাজায় চলমান ইসরায়েলি সামরিক পদক্ষেপ এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতায় হুমকি তৈরি করেছে। এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র আহমদ আবু জেইদ পশ্চিম তীরে ইসরায়েলের ক্রমবর্ধমান সহিংসতার তীব্র নিন্দা জানান। সোমবার মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী সামের শুক্রি এবং সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী তোবিয়াস বিলস্ট্রমের বৈঠকের পর এই বিবৃতি দেওয়া হয়। বৈঠকে সামের শুক্রি রাফায় সামরিক অভিযান এবং গাজায় মানবিক সহায়তা সরবরাহে ইসরায়েলি প্রতিবন্ধকতার বিরুদ্ধে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানান। এ সময় তিনি রাফা সীমান্তের ফিলিস্তিনি অংশে ইসরায়েলি নিয়ন্ত্রণের তীব্র নিন্দা করেন। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য গাদি আইজেনকোট সোমবার বলেছেন, হামাস তাদের বাহিনীকে নতুন করে সাজিয়েছে এবং গাজা উপত্যকায় যুদ্ধ বছরের পর বছর ধরে চলতে থাকবে বলে মনে করা হচ্ছে। দেশটির পররাষ্ট্র ও নিরাপত্তা কমিটির এক বৈঠকে আইজেনকোট বলেন,
এখন যা প্রয়োজন তা হলো রাফার লড়াইকে সমাপ্তির দিকে নিয়ে যাওয়া এবং একই সঙ্গে একটি বন্দি বিনিময় চুক্তির দিকে অগ্রসর হওয়া। এক্ষেত্রে আমরা ৪২ দিন কিংবা তার দ্বিগুণ সময়ের জন্য যুদ্ধবিরতি করতে পারি। বন্দি বিনিময় নিয়ে আলোচনা কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধের সমাপ্তির বিনিময়ে বন্দীদের মুক্ত করা মানে লড়াই শেষ করা নয়। তিনি উল্লেখ করেন, আমরা নভেম্বরে ৪২ দিনের যুদ্ধ থামিয়েছিলাম। এখন যদি এর চেয়ে বেশি সময়ের যুদ্ধবিরতির প্রয়োজন হয়, এর অর্থ এই নয় যে আমরা লড়াই শেষ করেছি। বিশ্লেষকরা বলছেন, আইজেনকোটের এই মন্তব্য গাজা যুদ্ধে ইসরায়েলের কোণঠাসা অবস্থাকে প্রকাশ করেছে এবং এর মাধ্যমে বন্দি বিনিময় নিয়ে একগুঁয়ে অবস্থান থেকে তাদের সরে আসার মানসিকতা প্রকাশিত হয়েছে। আরব নিউজ জানিয়েছে, গাজায় ফিলিস্তিনি সাংবাদিকদের হত্যা করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে অভিযোগ দায়ের করা হয়েছে। সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা বৈশ্বিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বা আরএসএফ সোমবার এই অভিযোগ দায়েরের কথা জানায়। অভিযোগে ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তের আহ্বান জানানো হয়। আরএসএফ বলেছে, গত 15 ডিসেম্বর থেকে চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত কমপক্ষে 9 জন ফিলিস্তিনি সাংবাদিক ইসরায়েলি বাহিনীর যুদ্ধাপরাধের শিকার হওয়ার অভিযোগ তদন্তে তারা আইসিসিতে আবেদন করেছেন। এ নিয়ে তৃতীয়বারের মতো আইসিসিতে এ ধরনের অভিযোগ দায়ের করল আরএসএফ। এর আগে 31 অক্টোবর ও 22 ডিসেম্বর আইসিসিতে দুটি অভিযোগ করেছিল সংগঠনটি। সর্বশেষ অভিযোগে সুনির্দিষ্টভাবে গত 20 ডিসেম্বর থেকে 20 মে পর্যন্ত 8 জন ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা এবং একজনকে আহত করার বিষয় উল্লেখ করা হয়। এক বিবৃতিতে আরএসএফ বলেছে, এই সাংবাদিকদের সবাই নিজেদের দায়িত্ব পালনের সময় হতাহত হয়েছেন। সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা নিউ ইয়র্ক ভিত্তিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট বলেছে, চলমান গাজা যুদ্ধে এখন পর্যন্ত কমপক্ষে 107 জন সাংবাদিক ও সংবাদকর্মী নিহত হয়েছেন। 1992 সাল থেকে সংগঠনটির তথ্য সংগ্রহ শুরুর পর থেকে এটি হলো সাংবাদিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী সময়। আল জাজিরা বলেছে, ইসরায়েলি বাহিনী রাফায় অবিরাম বোমা হামলা চালাচ্ছে। হামলার কারণে রাফায় অবশিষ্ট দুটি হাসপাতালের একটি কুয়েত স্পেশালিটি হাসপাতাল সোমবার বন্ধ হয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, 7 অক্টোবর হামলা শুরুর পর এ পর্যন্ত 36,050 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার অধিকাংশ শিশু ও নারী। ভয়েস অব আমেরিকা জানিয়েছে, সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে আফগানিস্তানের তালেবানকে বাদ দিতে যাচ্ছে রাশিয়া। এ ঘটনার ফল হিসেবে তালেবানকে দেশটির বৃহত্তম ইকোনমিক ফোরামে আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া। রুশ গণমাধ্যমগুলোর তথ্যমতে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী সংগঠন হিসেবে রাশিয়ার নিষেধাজ্ঞার তালিকায় ছিল তালেবান। তবে দেশটির পররাষ্ট্র ও বিচার মন্ত্রণালয় তালেবানের ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়ার জন্য প্রেসিডেন্ট পুতিনের কাছে সুপারিশ করে। এই সুপারিশের অগ্রগতি হিসেবে রাশিয়া শিগগিরই নিষেধাজ্ঞার তালিকা থেকে তালেবানকে বাদ দেবে বলে জানিয়েছে বার্তা সংস্থা RIA নভোস্তি। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিভাগের পরিচালক জামির কাবুলভ জানিয়েছে, 5 থেকে 8 জন সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠেয় ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে যোগদানের জন্য তালেবানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই বার্ষিক ইকোনমিক ফোরামে আগে লন্ডন এবং নিউ ইয়র্কের পশ্চিমা CEO এবং বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানানো হতো, কিন্তু ইউক্রেন যুদ্ধের কারণে সেই পরিস্থিতি পরিবর্তিত হয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।